স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, শর্ত দিয়ে ভোটে বাধা সৃষ্টি করলে সংকটে পড়বে গণতন্ত্রে উত্তরণের পথ, বললেন তারেক রহমান। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয়, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বিদায় নেবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইইউ। ডাকসুতে মনোনয়নের সময় বাড়ানো নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, কাউকে সুবিধা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান রিটার্নিং কর্মকর্তার। বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এ বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। ভোটের আগে বিভিন্ন সেক্টরে সাইবার হামলার আশঙ্কা, প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা না হলে বিপর্যয়ে পড়তে পারে ব্যাংকিং খাত, শঙ্কা বিশেষ সহকারীর। সড়ক অবরোধ করে সচিবালয় গেটে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ, হত্যা মামলার আসামির জামিন আদেশের বিরুদ্ধে আপিল। এবার পুতিন জেলেনস্কিকে একসঙ্গে বসাতে যাচ্ছেন ট্রাম্প, যুদ্ধ বন্ধের শর্তকে রাশিয়ার বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে ক্রীড়া উপদেষ্টার প্রভাবে মিনি স্টেডিয়াম নির্মাণ খরচ বৃদ্ধির অভিযোগ ভিত্তিহীন, দাবি মন্ত্রণালয়ের। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে থাকছে নতুনত্ব। শর্তের বেড়াজালে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটের মুখে পড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মতে, নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদের আত্মত্যাগের প্রতি অবমাননা। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলেন, সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, বরং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা, যেখানে বিগত ১৬ বছরে গুম, ক্রসফায়ারের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তুলে ধরেন পতিত ফ্যাসিবাদী শক্তির নির্মমতার কথা। আমার বাবা ২০০৯ সালে ৫ই জানুয়ারি বর্তমানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের হাতে গুলিবিদ্ধ হয়ে মর্মভাবে নিহত হন। আমার যেই বয়সটা ছিল, বাবার হাত ধরে রাস্তা চিনার, বাবার হাত ধরে পুরো দুনিয়া দেখার, ওই বয়সে আমি আমার বাবার ছবিটা নিয়ে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খোঁজার জন্য। আলোচনায় যোগ দিয়ে শীর্ষ নেতারা দাবি করেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে ভেবে এনসিপি ও জামায়াত ইসলামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ তাদের। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় না, তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, এরা তককে তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। আমি যদি জনগণের সম্মতি না নিয়ে জনগণের পক্ষে এমনকি ভালো কাজও করি, তাহলেও তো জনগণের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে যে আপনি আমার ভালো মন্দ বলার আপনি কে? আপনি তো বলবেন তো আমাকে যে কোনটা ভালো কোনটা মন্দ, আমি ঠিক করে দেবো, আমি ডিসিশন দিব। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে।
সংবিধান দিয়ে নয়, কারো ফ্যাসিবাদী হওয়া ঠেকাতে রাষ্ট্র রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই প্রধান মাধ্যম বলে মনে করেন তারেক রহমান। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে ওঠে। তারেক রহমান জানান, আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে বিএনপি। রাষ্ট্রের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে প্রচলিত ধারা রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, জনশক্তি জনবল, বিএনপির মনোবল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন ধারার সমালোচনা করে জুলাই সনদের অঙ্গীকারনামার 2টি আর প্রস্তাবনা অংশের 4টি দফা নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। পাশাপাশি সংবিধানের ভেতর থেকে সনদ বাস্তবায়নের পন্থা খোঁজার পরামর্শ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সনদের অসঙ্গতি দূর করে সংবিধান সংশোধন ছাড়া ঐকমত্য হওয়া বাকি বিষয়গুলো এখনই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান বিএনপি নেতারা। 4.5 দশকে পা রাখল স্বেচ্ছাসেবক দল। 1980 সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারে স্লোগান সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে নিজ বাসায় মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের সংশয় নেই। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করছেন গত কয়েকদিনে। এটা নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনের কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে। জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ও আপত্তি নিয়েও কথা বলেন তিনি। জানান, অধ্যাদেশ জারির মাধ্যমে আইনগত নানা সংস্কার শুরু করেছে সরকার। কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? কারণ আর্টিকেল 31 অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার, আইনের আশ্রয় লাভ করার অধিকার, সেটাকে তো আমরা ভায়োলেট করলাম। তাহলে আদালতে যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না, এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। 2, 3, 4 সূচনায় যেটা ভূমিকা আছে, সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের জনগণের সাথে সংযত আচরণের তাগিদ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো নানা কথা বললেও ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে উপদেষ্টা পরিষদ বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য সব প্রক্রিয়া চলছে। বিতর্কিত ও একতরফা হওয়ার কারণে বিগত 3 জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি ভোটাররা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোটের জন্য উন্মুখ তারা। দায়িত্ব নেয়ার 1 বছরের মাথায় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
এরপরও বিচার ও সংস্কার ইস্যুতে ঘোষিত সময়ে ভোট নিয়ে শঙ্কা আছে রাজনীতিতে। তবে আইন উপদেষ্টা দৃঢ়ভাবেই জানালেন ভোট হবে ফেব্রুয়ারিতে, রোজার আগেই। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নানা বক্তব্য দিলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আইন উপদেষ্টা জানান, দুদক, বিচার বিভাগ ও নির্বাচন সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলো যে সুপারিশ করেছে তা আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে বৈঠকের পর এই আশ্বাস দিলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে থাকে ইউরোপীয় জোট। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরই জোরেশোরে চলছে প্রস্তুতি। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ এবং আগস্টে সীমানা নির্ধারণের আপত্তি শুনানি শেষে চূড়ান্ত করবে কমিশন। ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়তা দিতে আজ চতুর্থবারের মতো সিইসির সাথে বৈঠক করেছে 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেবে ইইউ। তাছাড়া গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে আগামীতে ইসি ও সরকারের সাথে আরও আলোচনা হবে। আস্থা অর্জনে ইসিকে বিশেষ যোগ্যতা বাড়াতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইইউ 4 মিলিয়ন ইউরো দেবে কমিশনকে। আগামী দিনগুলোতে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে কমিশনকে, যাতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। এ নিয়েও আমরা কাজ করব। জানান, সেপ্টেম্বরে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই সম্ভাব্যতা যাচাই করবে তারা। নির্বাচনের পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিক দেশ। নির্বাচনের আচরণ পর্যবেক্ষণে আমাদের মূল লক্ষ্য থাকবে এখানকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অভিজ্ঞতা আছে বাংলাদেশের, তবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিগত ভোটগুলো নিয়ে প্রশ্নও আছে, মনে করিয়ে দেন মিলার। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে পাল্টাপাল্টে অভিযোগ। অনেকেরই অভিযোগ, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়। অবশ্য যাদের বিরুদ্ধে আপত্তি, সেই ছাত্র দলের দাবি ভিত্তিহীন এই অভিযোগ। বর্ধিত দিনে 93 জন সহ বিভিন্ন পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 জন শিক্ষার্থী। জমা পড়েছে 103টি। এখন পর্যন্ত শিবির সহ 3টি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণা করা হলেও ছাত্রদল কিছুই জানায়নি। গণঅভ্যুত্থানের পর এমন নির্বাচনী আমেজ দেশে এই প্রথম। অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 ভোটার বেছে নেবেন ডাকসু ও হল সংসদ নেতাদের। বর্ধিত সময়ে মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেক প্রার্থী। তাদের প্রায় সবাই স্বতন্ত্রভাবে লড়বেন। রাজনীতিটা করেই সবকিছু করতে হবে, বিষয়টা এরকম না। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করবে।
অনেকেই মনোনয়নপত্র জমাও দেন। দুপুরে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও দেন মনোনয়নপত্র জমা। অভিযোগ, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে জমা সংগ্রহের সময়সীমা। কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাম রাজনৈতিক দলের শিক্ষার্থী সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদ। নিজেদের সাধারণ জোট আখ্যা দিয়ে নেতারা বলেন, দুটি বিশেষ ছাত্র সংগঠনের কথাই চলছে নির্বাচন কমিশন। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। এমন অভিযোগে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। আমাদের এখানে যারা বৈধ ছাত্রছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে। আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে, কোন গ্রুপ করে, কি করে। এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের নেতারা। জানান, সব প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন তারেক রহমান। সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল। একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ। আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে, অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহিরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষক পরিবারের সদস্যরা। এ সময় ড ইউনূস বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। এ সময় ৩ শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তাদের কথা শুনতে কষ্ট লাগে। একই সঙ্গে গর্ববোধ হয় যে আমাদের দেশে এমন নাগরিক আছে যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছে। মানবতার এই দৃষ্টান্ত তারা প্রমাণ করে গেছেন। বলেন, এই শিক্ষকগণ আমাদের গর্ব, আমাদের আদর্শ। তাদের স্মৃতি আমাদের ধরে রাখতে হবে। এজন্য যা কিছু করা প্রয়োজন তা করবেন বলেও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত মাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ার জন্য ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ড ইউনূস। ব্রিটিশ সরকার এই দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম ঢাকায় পাঠায়। ঢাকা ছাড়ার আগে চিকিৎসক দল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় ড ইউনূস বলেন, এত দ্রুত সবকিছু সংগঠিত করা আমাদের পক্ষে সহজ ছিল না। এ ধরনের চিকিৎসা দেওয়ার দক্ষতা আমাদের ছিল না, তাই আমরা এক ধরনের বিশৃঙ্খলায় পড়ে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা আরও বলেন, আপনারা রোগীকে স্পর্শ করার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে সান্ত্বনা দিয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ব্রিটিশ চিকিৎসকদের এই সফর 3টি দিক থেকে গুরুত্বপূর্ণ: জরুরি সহায়তা প্রদান, চিকিৎসা প্রোটোকল তৈরি এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা। ব্রিটিশ দলকে কিছু ফলো আপের ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে, সেনাবাহিনীও নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত, একথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছে। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন, মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারিত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কাজে নিজেদের জড়ানো যাবে না।
একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি। সেনাপ্রধান বলেন, সেই অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন জানিয়ে সেনাপ্রধান বলেন, সেই অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সেটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রায়ালের মাধ্যমে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো এসব বার্তা দেখে বিভ্রান্ত হবেন না। সবসময় সতর্ক থাকবেন যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে। রোববার পর্যন্ত সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি, সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুজ্জামানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেই সাথে বুধবারের মধ্যে 2 বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজ। অন্যথায় আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে। জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন আরেক পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইম। ওই ঘটনায় মামলার আসামি এক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন। এতে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। সেখানে বিচার নিয়ে সরকারের গাফিলতির অভিযোগ করেন স্বজনরা। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে, ঘুষকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। এই সরকার এবং এই আইন উপদেষ্টা কার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেল কিভাবে? তাদের অভিযোগ, সরকার বিচার ও শহীদ পরিবারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান স্বজনরা। ভেতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। পরে তারা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনের সড়কে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আসামিকে জামিন দেয়া বিচারক ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আহত নিহতদের স্বজনরা। এটা তো একেবারে প্রোটেক্টিভ এলাকায় 144 জারি করা। আমরা চেষ্টা করতেছি, তাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা একটু পাশে যান, মানুষের দুর্ভোগ যেন না হয়, রাস্তার যান চলাচল স্বাভাবিক থাকে। স্বজনরা অভিযোগ করেন, সরকার শহীদদের আত্মত্যাগ ভুলে গেছে, তাই বিচারের জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যা মামলায় এক পুলিশ সদস্যের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্কও থাকে না। তবে তিনি আরও জানান, উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাই অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আইন উপদেষ্টা। জামিন বাতিল হলে পুলিশ আসামিকে গ্রেফতার করবে বলেও জানান আসিফ নজরুল। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুরু হয় তৃতীয় দিনের শুনানি। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। জামালপুরে জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় শহরের দয়াময়ী মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। এর আগে জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে হরতালের সমর্থনে নগরের বকুলতলা থেকে মশাল মিছিল বের করে একাংশের নেতাকর্মীরা। পরে মিছিলের শেষ দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, পরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে মিছিলে অংশগ্রহণকারীরা। 23 আগস্ট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত জামালপুর শহর। এদিকে একটি পক্ষ বুধবার সকাল থেকে বেলা 12টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। সন্ধ্যায় বিশৃঙ্খলার পর শহর জুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আর্থিক খাত সহ বিভিন্ন সেক্টরে সাইবার হামলা হতে পারে। এখন থেকে প্রস্তুতি নেওয়া না হলে সাইবার নিরাপত্তা ইস্যুতে ব্যাংকিং খাত বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীতে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোর পর্যাপ্ত বিনিয়োগ নেই। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে বাড়ছে সাইবার ঝুঁকি। দেশের ভেতর বাইরে থেকে প্রতিনিয়ত সাইবার হামলার শিকার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও আর্থিক খাত। বিশেষ করে ব্যাংকিং খাত ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ভোটের আগে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার। এখন যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটিটা অনেক বেড়ে গেছে। এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না, দেশের বাইরে থেকেও হবে। এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোর পর্যাপ্ত বিনিয়োগ নেই বলে সেমিনারে জানান বিশ্লেষকরা। বলেন, দক্ষ জনবলের অভাব এবং পাইরেসি সফটওয়্যার ব্যবহারের ফলে ঝুঁকির মাত্রা আরও বাড়ছে। ভেরি লো 4% ব্যাংক, লো 12% আর মডারেট হচ্ছে 32%। আমরা যদি ধরি না এরা ভালো পজিশনে আছে তাহলে 36 এবং 16, তার মানে 52% ব্যাংকস। সিকিউরিটি কিন্তু স্ট্যান্ডার্ড না এবং যে কোনো ভয়ঙ্কর সাইবার অ্যাটাক যদি আসে লাইক র্যানসমওয়্যার অ্যাটাক, যেটা 17 সালে এসেছিল, অনেকগুলো ব্যাংক এফেক্টেড হয়েছিল, সেই রকম ব্যাংক অ্যাটাক আসলে আমাদেরকে 28% ব্যাংক বলছে উই আর নট প্রিপেয়ার্ড। মোবাইল অপারেটর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্যাদি উন্মুক্ত হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মোবাইল অপারেটররা ওরা কিন্তু দেখছে, কিন্তু আমি কত টাকা বেতন পাই এটা যে কোনো মোবাইল অপারেটর সে যদি চায়, দেখতে চায়, সে জানছে। তাহলে সে আমাকে, সে যে দুর্বিসন্ধমূলক হয় এবং লোভী হয়, সেটা হ্যাক করার জন্য আমার বেতন কত সারা পৃথিবীর লোক জানছে। আরে এটা এটা কেন এটা হবে? আমার ইনফরমেশন, আমার যে ডেটা সিকিউরিটি, যে কথাটা বলছি, আমার পার্সোনাল ডেটা সিকিউরিটি নাই। সেমিনারে জানানো হয়, বর্তমানে দেশের 53% ব্যাংক সাইবার নিরাপত্তা ইস্যুতে ভালো অবস্থানে নেই। বিগ থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশনস টু দি টিম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে উপজেলা পর্যায়ে 201টি মিনি স্টেডিয়াম নির্মাণে খরচ হচ্ছে 2,855 কোটি টাকা। সেই অনুযায়ী প্রতিটি স্টেডিয়ামের জন্য ব্যয় হচ্ছে 14 কোটি 20 লাখ টাকা। প্রথম পর্যায়ে একটি মিনি স্টেডিয়াম নির্মাণে খরচ 53.5 লাখ টাকা হওয়ায় এর ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। তবে যুব ক্রীড়া সচিব জানিয়েছেন, কাজের ধরন আলাদা হওয়ায় নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধি যৌক্তিক। ক্রীড়া উপদেষ্টা চাপ দিয়ে প্রকল্পের ব্যয় বাড়াননি, এমন দাবি ভিত্তিহীন। নাটোর, কিশোরগঞ্জ, কক্সবাজার সহ 14 উপজেলায় 9 আগস্ট মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সব মিলিয়ে এরকম 201টি মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে সারা দেশে। খরচ হচ্ছে 2,855 কোটি টাকা। তবে প্রথম পর্যায়ে প্রতি স্টেডিয়ামের জন্য 53,52,000 টাকা খরচ হলেও দ্বিতীয় পর্যায়ে ব্যয় ধরা হয়েছে 14 কোটি 20 লাখ টাকা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে কয়েক গুণ বেশি খরচ নিয়ে। ক্রীড়া মন্ত্রণালয় বলছে, প্রথম পর্যায়ের প্রকল্পের সাথে দ্বিতীয় পর্যায়ে বড় ধরনের পার্থক্য রয়েছে। জমি অধিগ্রহণ, অবকাঠামো, সীমানা প্রাচীর, ড্রেনেজ, গ্যালারি নির্মাণ ও সোলার প্যানেল যুক্ত হয়েছে নতুন প্রকল্পে। গণপূর্তের রেট মেনেই 14 কোটি 20 লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার প্রভাব খাটিয়ে প্রকল্পের ব্যয় বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সচিব। একনেকের যে অনুমোদন প্রক্রিয়া এ সম্পর্কে আপনারা জানেন যে এককভাবে কিন্তু কাউকে সেখানে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ থাকে না। যে মাননীয় প্রধান উপদেষ্টা থাকেন, সেখানে
যে প্ল্যানিংয়ের কমিশনের একজন সদস্য সেটা উপস্থাপন করেন। 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না, আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এটা যদি আমরা প্রথম পর্যায়ের সাথে তুলনা করি দ্বিতীয় পর্যায়ে, তাহলে দেখেন এখানে কোনো জমি অধিগ্রহণ ছিল না। এখানে জমি অধিগ্রহণের জন্য আমাদের গড়ে প্রত্যেকটার জন্য 3,38,00,000 টাকা লাগছে, প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য। 201টা স্টেডিয়ামে সেই হিসেবে লাগে। যেমন ভূমি উন্নয়নের এখানে কোনো টাকা ছিল না, এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য আমরা 2,10,00,000 টাকা গড়ে লাগতেছে আমাদের ভূমি অধিগ্রহণের জন্য। খেলার মাঠ উন্নয়নের জন্য তখন ছিল 12 লাখ টাকা, এখন লাগতেছে 45 লাখ টাকা। জাতীয় সহ জেলা উপজেলা পর্যায়ের স্টেডিয়ামে নারী পুরুষ একই গ্যালারিতে বসার সুযোগ আছে, কিন্তু মিনি স্টেডিয়ামে নারী ও শিশুদের জন্য থাকছে আলাদা গ্যালারি। আলাদা এই কারণে যে আপনার প্রেক্ষাপটটা হয়েছে যে আপনার এখানে যেহেতু মেয়েরা এবং শিশুরা অন্য মানুষের সাথে মানে একটু নিরাপদ দূরত্বে থাকতে পারে, এই জন্যই তাদেরকে আলাদা করা হয়েছে। সচিব জানান, নতুন মিনি স্টেডিয়াম ব্যবহারে নীতিমালা থাকবে। নির্মাণের পর স্টেডিয়াম যেন খালি পড়ে না থাকে সেদিকে নজর দেয়া হবে। এলাকার মানুষ যেন চাইলেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারে, এজন্য গেটে থাকবে না কোনো তালা। যে কোনো সময় যে কোনো লোক ঢুকতে পারবে, কোনো প্রকার তালা চাবি কোনো কিছু থাকবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 2 সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে যৌথ আলোচনায় এই ইস্যুতে রাজি হয়েছেন 2 নেতা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আলোচিত ওই বৈঠকে অংশ নেন ইউক্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। বৈঠক চলাকালে রুশ প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন ট্রাম্প। এরপরেই নিশ্চিত হয় বিবাদমান 2 পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি। এদিকে যুদ্ধ বন্ধে সমঝোতার বিষয়টিকে রাশিয়ার জন্য বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নানা নাটকীয়তার শঙ্কার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অবশেষে মার্কিন প্রেসিডেন্টের ডাকে আলোচনার টেবিলে ইউরোপের নেতারা। সোমবার ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর শুরু হয় যৌথ আলোচনা, যাতে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর সহ ইউরোপীয় নেতাদের অনেকেই। এর পাশাপাশি সামরিক জোট ন্যাটোর মহাসচিবও ছিলেন বৈঠকে। সব পক্ষের আলোচনায় সিদ্ধ হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে 2 সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর অনুষ্ঠিত হবে ত্রিপক্ষীয় সামিট, যাতে পুতিন জেলেনস্কি ছাড়াও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা মনে করি যুদ্ধ বন্ধের এটাই কার্যকর পথ। এর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের পথও এটি। সত্যিকারের সমঝোতা তখনই সম্ভব যখন যুক্তরাষ্ট্র রুশ আলোচনায় ইউক্রেনও উপস্থিত থাকবে। এ ধরনের আলোচনার পরেই কেবলমাত্র অস্ত্রবিরতি সম্ভব। এদিকে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক চলাকালেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 40 মিনিটের মতো কথা বলেন তারা। ভ্লাদিমির পুতিনকে ভলোদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক এবং ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন ট্রাম্প। ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে এবং আমি মনে করি এটাই সবচেয়ে কার্যকর পথ। এর মাধ্যমেই যুদ্ধ বন্ধ করা সম্ভব। মনে হতে পারে এটা অসম্ভব কাজ, কিন্তু এটাই হওয়া উচিত। তবে বৈঠককে সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য। একদিকে ক্রাইমিয়ার মতো ভূখণ্ডের দাবি ছাড়তে হচ্ছে ইউক্রেনকে, অন্যদিকে বিশ্ব রাজনীতির মঞ্চে নিজের অবস্থান সুসংহত করলেন ভ্লাদিমির পুতিন। কোনো কিছুর বিনিময় ছাড়াই এটা পুতিনের জন্য অনেকটাই বড় বিজয়। মার্কিন প্রেসিডেন্টের সমকক্ষ হিসেবে এখন থেকে বিবেচিত হবেন রুশ প্রেসিডেন্ট। তাই চাইলেই এখন থেকে ইউরোপ আর তাকে কোণঠাসা করে রাখতে পারবে না। এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের কারণে মাঝপথে বন্ধ হয়ে পড়ে একটি মোনোরেল। 2 ঘন্টারও বেশি সময় ধরে যানটির মধ্যে আটকা পড়ে কয়েকশো যাত্রী। কর্তৃপক্ষ জানায় অতিরিক্ত ভিড়ের কারণে একপাশে ঝুঁকে পড়ে ট্রেনটি। এ সময় বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। জরুরি বিভাগের সদস্যরা পৌঁছানোর আগেই অনেকে ট্রেনের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্রেনের সাহায্যে একে একে নামিয়ে আনা হচ্ছে যাত্রীদের। তবে এখনও আটক রয়েছে শতাধিক যাত্রী। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে মোতায়েন রাখা হয়েছে মেডিকেল টিম। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।